প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে বড় সম্পদ বলে মন্তব্য করেছেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে পাকিস্তানের বিপক্ষে এতটা ভয়ঙ্কর না হয়ে ওঠার আশা তার। মিরপুর টেস্টের আগে নাহিদ রানাকে নিয়েই সতর্ক পাকিস্তান শিবির। দলটির পেসার শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, শন টেইটের সঙ্গে কথা বলার সময় নাহিদকে নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। শাহিন বলেন, বাংলাদেশের জন্য নাহিদ অনেক বড় সম্পদ, কারণ এই তরুণ পেসার এখন দুর্দান্ত ছন্দে আছেন। যদিও মজার ছলেই তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তানের বিপক্ষে যেন নাহিদ সেরা বোলিংটা না করেন। Look, I spoke to Sean Ted before that one-day series as well. I feel he's a very good prospect for Bangladesh cricket, and I hope they use it well. And yeah, recently form he had a very good form, which is hopefully is not help against us. 20 বছরের অপেক্ষার অবসান। বুকাও সাকার এক গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। বৃষ্টিভেজা এমিরেটসে শেষ বাঁশির পর যেন নতুন ইতিহাস লেখার উৎসবে মেতে ওঠেন নর্থ লন্ডন। ভিক্টর গিওকেরেসের 12 বলে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলমুখী শট বাঁদিকে ঝাঁপিয়ে প্রতিহত করলেন আতলেটিকো গোলরক্ষক ইয়ান ওব্লাক। তবে বল বিপদমুক্ত না হলে সুযোগ বুকাও সাকার সামনে। ফিরতি বলে ট্যাপ ইন করে এমিরেটস মাতিয়ে দেন ইংলিশ তারকা। প্রথমার্ধের শেষ মুহূর্তে করা গোলে লিড পায় আর্সেনাল। কে জানতো এই গোলটাই ঘোচাবে 20 বছরের আক্ষেপ। খেলা তখনও অর্ধেকের বেশি বাকি। নর্থ লন্ডনে এদিন শুরু থেকেই ছিল স্নায়ুচাপ আর কৌশলের লড়াই। দুই দলই শুরু থেকে রক্ষণ গুছিয়ে খেলেছে। মাঝমাঠে বলের দখল নিয়ে টানাটানি চললেও পরিষ্কার সুযোগ খুব একটা তৈরি হয়নি। তবে এমন জমাট ম্যাচেও সুযোগ হাতছাড়া করেননি সাকা। 44 মিনিটে তার গোলেই লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পর কিছুটা মরিয়া হয়ে ওঠে আতলেটিকো। গ্রিজম্যান ও গিলিয়ানো সিমিওনের সামনে সুযোগ এলেও আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়াকে পরাস্ত করতে পারেনি কেউ। উল্টো 66 মিনিটে গিওকেরেসের সামনে সুযোগ আসে ব্যবধান দ্বিগুণ করার। ইনকাপিয়ের ক্রস বক্সে পেয়েও মিস করেন এই ফরওয়ার্ড। শেষ দিকে বৃষ্টি নামলেও থামেনি আর্সেনাল সমর্থকদের উচ্ছ্বাস। ওই এক গোলের লিডটাই ধরে রাখে দলটা। 2 লেগ মিলিয়ে 2-1 ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে মিকেল আর্তেতার দল। 2006 সালের পর আবারও ইউরোপ সেরার মঞ্চে শেষ লড়াইয়ে উঠল গানাররা। এখন তাদের চোখ শিরোপার দিকে। বুদাপেস্টের ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজি। কেএম সনি, স্টার প্লে। ইউরোপীয় ফুটবলের মঞ্চে আবারও মহারণ। বায়ার্ন মুনশেন আর প্যারিস সেন্ট জার্মেই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। প্রথম লেগের 9 গোলের রোমাঞ্চ এখনও টাটকা। আর এবার আলিয়ান্স আরেনায় হতে যাচ্ছে সেই লড়াইয়ের চূড়ান্ত পর্ব। পার্ক দে প্রাস, বায়ার্ন আর পিএসজির প্রথম লেগ, ইতিহাসের অন্যতম নাটকীয় সেমিফাইনাল। 9 গোলের সেই ম্যাচে শেষ পর্যন্ত 5-4 ব্যবধানে জয় পায় পিএসজি। আক্রমণাত্মক ফুটবলের এক দুর্দান্ত প্রদর্শনী ছিল সেটি, যেখানে রক্ষণভাগ যেন ছিল একেবারেই অনুপস্থিত। দেমবেলে, কাভিচা কাভারাৎসখিলিয়া আর দিজেরে দুয়ায়ের ঝড়ে প্রথম 1 ঘন্টাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। তবে হাল ছাড়েনি বায়ার্ন। 2-5 থেকে মাত্র 4 মিনিটে 4-5-এ ফিরে এসে ম্যাচটাকে করে তোলে আরও উত্তেজনাপূর্ণ। সাসপেনশনের কারণে গ্যালারি থেকে ম্যাচ দেখেছেন কোচ ভিনসেন্ট কোম্পানি। তার চোখের সামনে 31 বছরের মধ্যে প্রথমবারের মতো এক ম্যাচে 5 গোল হজম করে বায়ার্ন। ইতিহাসও খুব একটা সুখকর নয়। ইউরোপীয় সেমিফাইনালে প্রথম লেগ হেরে যাওয়ার 10টির মধ্যে 9 বারই বিদায় নিতে হয়েছে বাভারিয়ানদের। অন্যদিকে পিএসজি কোচ এনরিক ডিফেন্সের সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন।
পরিসংখ্যান বলছে প্রথম লেগ জিতলে বেশিরভাগ সময়ই এগিয়ে যায় প্যারিসিয়ানরা। ৪৩টির মধ্যে ৩৬টিই জিতেছে তারা। আর অ্যালিয়ান্স অ্যারেনায় কাজটা সহজ হবে না মুনশানদের জন্য। এখানে শেষ ৬ ম্যাচে ৫টিতেই জয় পেয়েছে বায়ার্ন। তবে বায়ার্নের জন্য সুখবর, নতুন করে ইনজুরি নেই কারো। নোয়া, জশোয়া আর হ্যারি কেইন ফিরছেন মূল একাদশে। কেইনের সামনে টানা ৭ম ম্যাচে গোল করার চ্যালেঞ্জ। অন্যদিকে পিএসজির বড় ধাক্কা হাকিমের ইনজুরি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, শুধু দেখার অপেক্ষা কি হতে যাচ্ছে অ্যালিয়ান্স অ্যারেনার চূড়ান্ত লড়াইয়ে। ডায়না জারিন, স্টার নিউজ। জাতীয় নারী ক্রিকেট দলের উদীয়মান স্পিনার রাবেয়া খান, যার বলের ঘূর্ণিতে কুপকাত বিশ্বের বাঘা বাঘা ব্যাটার, সেই রাবেয়ার উঠে আসা প্রাচ্যের ভ্যানিস বরিশাল থেকে। তাকে দেখিয়ে এখন উদ্বুদ্ধ বরিশালের শত শত কিশোরী। সামাজিক বাধা আর সীমাবদ্ধতা জয় করে নতুন স্বপ্ন বুনছেন তারা। বরিশাল থেকে সৈয়দ মেহেদি হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দে। আকাশ বাতাস চন্দ্র তারায়, সাগর জলে পাহাড় চূড়ে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে সে পড়বে লুটে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। জাতীয় কবির সংকল্প যেন খুব কায়দা করেই রপ্ত করেছে প্রাচ্যের ভেনিস কন্যারা। ঝিরিঝিরি বৃষ্টি আর মাঠের নরম ঘাস, তবু বরিশাল স্টেডিয়ামে থামে না প্রাণের উচ্ছ্বাস। মাঠ জুড়ে হাসি, শব্দ আর স্বপ্নের ঢেউ। ব্যাট বলের ঠোকাঠুকি আর প্যাড গ্লোভসের শব্দে মুখর চারপাশ। তারা স্বপ্ন দেখেন সঞ্জিদা ইসলাম কিংবা নিগার সুলতানা জ্যোতির মতো লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর। তবে তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম ঘরের মেয়ে রাবেয়া খান। রাবেয়া খানের জাতীয় দলে পথ চলা মোটেও মসৃণ ছিল না। একসময় এই মাঠেই পাল্লা দিয়ে অনুশীলন করেছেন তিনি। আজ তার সেই সাফল্যেই বদলে দিয়েছে বরিশালের নারী ক্রিকেটের দৃশ্যপট। এখন আর মাঠের কোণে দাঁড়িয়ে থেকে না, সরাসরি ব্যাটে বলে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে একদল কিশোরী। আমাকে ছেলেরা ক্রিকেট খেলে, এখানে এসে দেখি মেয়েরাও খেলে, তার জন্য আমি ক্রিকেটের প্রতি অনেক আগ্রহী। অনেক লোকে এরকমের, আমরা রাস্তা দিয়ে যখন আসি তখন অনেক লোক বলে যে মেয়ে মানুষ এই রকমের কিসের জন্য ট্রাউজার গেঞ্জি পরে কিসের জন্য বের হয়। আমরা তাদের কথা কোনো কানে নেই না। রাবেয়াপুর খেলা দেখছি, শর্মি আপু, তাজেল আপু, তারাও অনেক ভালো ন্যাশনাল টিমে খেলতেছে, তো তাদেরটা দেখে আমার খুব আগ্রহ হয়েছে। ক্রিকেট আর ফুটবল এটা আমরা অনেক আগ্রহী, তো আমাদের স্কুল থেকে বলা হয়েছে, তারপরে আমরা এখানে আমাদের আসা হয়েছে। কিশোরীরা স্বপ্ন বুনছেন তারাও একদিন জাতীয় দলের জার্সি গায়ে ছুটবে। ধীরে ধীরে সব বাধা উপেক্ষা করে তাদের স্বপ্নের সারথি হচ্ছেন অভিভাবকরাও। সামাজিক দিক থেকে কথা শুনতেই হবে, তারপর আমার মেয়েকে আমি আগামী প্রজন্মের জন্য এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যেক স্কুল, তারপর সদর উপজেলা, জেলায় মানে কোচ নিয়োগ দিয়ে 4টা করে মেয়ে যদি তৈরি করা যায় খেলার জন্য, অনেক ভালো হবে। সম্ভাবনা থাকলেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা, আলাদা ড্রেসিং রুম কিংবা আধুনিক জিম। কোচের অভাবও প্রকট, সেই সাথে আছে সামাজিক নানা প্রতিবন্ধকতা। এসব সীমাবদ্ধতা জয় করেই প্রতিভাবানদের তুলে আনার চেষ্টা করছেন স্থানীয় কোচেরা। রাবেয়া খান এখন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছে, আমাদের জোনাল বিভাগীয় টিমে হচ্ছে শর্মি, নুসরাত, তাজেলরা খেলছে। তো ওইখান থেকেই কিন্তু আপনার মনে হয়েছে যে হ্যাঁ, আমাদের দক্ষিণাঞ্চল তথা হচ্ছে বরিশালের মেয়েরা পিছিয়ে নেই, কিন্তু ওদেরকে একটু সহযোগিতা দরকার। জেলা ক্রীড়া সংস্থা বলছে প্রায় 1 যুগ পরে প্রাণ ফিরেছে বরিশাল স্টেডিয়ামে। আর একটু নজরদারি পেলে পূর্ণ বিকশিত হতে পারে বরিশালের নারী ক্রিকেট। আমরা কিন্তু চেষ্টা করছি প্রত্যেকটা স্কুল থেকে, বিশেষ করে যারা ক্রিকেটে খেলতে আগ্রহী তাদেরকে নিয়ে ক্যাম্প করার, এবং সেই ক্যাম্পের মাধ্যমে আমাদের বয়সভিত্তিক যে খেলাগুলো রয়েছে তার মাধ্যমে আমরা ক্রিকেটকে এগিয়ে নিতে চাই, নারী ক্রিকেটটাকে। শত প্রতিকূলতা আর অভাবের মাঝেও দমে যেতে নারাজ এসব লড়াকুড়া। ব্যাটের সুইং আর স্পিনের ভেলকিতে বরিশালের এই মেয়েরা বিশ্ব দরবারে উজ্জ্বল করবে বাংলার মুখ। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল। দর্শক, এই বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই বরিশালে। আমাদের সঙ্গে যুক্ত হবেন বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম। জনাব সাইদুল, নিশ্চয়ই ভালো আছেন। সাইদুল, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে দক্ষিণবঙ্গ থেকে আমরা বেশ কয়েক বছর ধরেই দেখছি যে নারী বা পুরুষ উভয় ক্ষেত্রেই খেলোয়াড় যে আসার প্রবণতা সেটা আসলে কম। এই জিনিসটা আসলে কেন হচ্ছে, কি মনে করছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলাদেশের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি বরিশালের পক্ষ থেকে। বরিশাল আসলে নারী খেলোয়াড়দের ক্ষেত্রে যে
আপনার দৃষ্টিতে যে কম, আসলে এটা ঠিকই সত্যি বলেছেন। তবে আমরা চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আমরা নারী ক্ষেত্রে যদি আপনি দেখেন ক্রিকেটের রাবেয়া খাতুন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলছে এবং যারা আরও প্লেয়ার রয়েছে তারাও চেষ্টা করছে, এবং আমরা চেষ্টা করছি বাংলাদেশে বিভিন্ন ধরনের যে বয়স ভিত্তিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো দিয়ে আমরা তৃণমূল পর্যায় থেকে নারী খেলোয়াড়দেরকে উঠে আসার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা আশা করি আমরা এই কাজটা খুব দ্রুতই আমরা বাংলাদেশকে বরিশাল থেকে কিছু নারী খেলোয়াড় আমরা দিতে পারবো বলে বিশ্বাস রাখি। এবং এই নারী খেলোয়াড়রা বরিশাল থেকে অবশ্যই উঠে আসবে, কিন্তু এক্ষেত্রে আসলে কি কি বাধার সম্মুখীন হচ্ছেন আপনারা? ধন্যবাদ। আসলে নারীরা কিন্তু এখনো খেলার যে প্রচুর যে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু এখনো সৃষ্টি হয়নি ওইভাবে ভালো করে। এই জন্যই আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে কিন্তু 2রা মে কিন্তু নতুন করে স্পোর্টস শুরু করেছেন। আমরা কিন্তু ইতিমধ্যে বেশ সাড়া পাচ্ছি। আমরা 8টা ইভেন্ট নিয়ে কিন্তু কাজ করছি, সেখানে কিন্তু অনেক পরিমাণে কিন্তু আমাদের কিশোরী কিন্তু এই খেলায় অংশগ্রহণ করছে, এবং আমরা আশা রাখি এখান থেকে আমরা প্রচুর পরিমাণে ভালো খেলোয়াড় আমরা হয়তো বরিশাল থেকে সাপ্লাই করতে পারবো। আপনি প্রতিবন্ধকতার কথা যদি ধরি, যে পরিমাণ ফ্যাসিলিটি দেওয়া দরকার সেই পরিমাণের ফ্যাসিলিটি হয়তো আমরা এখনো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পারিনি। যে পরিমাণ, যেমন ক্রিকেট যদি ধরেন, ক্রিকেটের যে ইনস্ট্রুমেন্টস পর্যাপ্ত পরিমাণে হয়তো আমরা যে পরিমাণ দরকার ছিল সেই পরিমাণ হয়তো প্রত্যেকটা স্কুল বা প্রত্যেকটা ক্লাবে আমরা পৌঁছে দিতে পারিনি। তবে বর্তমান সরকার কিন্তু আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা জায়গায় এই ইনস্ট্রুমেন্টগুলো পৌঁছে দেওয়ার জন্য, এবং এই কাজটা যদি আমরা দ্রুত শেষ করতে পারি তাহলে আমরা অবশ্যই আমরা নারী খেলোয়াড়ের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে সেটা আমরা শেষ করতে পারবো বলে বিশ্বাস রাখি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়ার সমালোচনা গায়ে মাখেন না সদ্যই বিসিবিতে নিয়োগ পাওয়া বয়সভিত্তিক দলনির্বাচক শামসুর রহমান শুভ। বলছেন, তামিমের বন্ধু হিসেবে নয়, নিয়োগ পেয়েছেন নিজ যোগ্যতায়। এই ইস্যুতে সবাইকে সংযত হওয়ার অনুরোধ তার। আগামী 1 বছর কাজ করতে চান দেশের পাইপলাইন উন্নয়নে। মাহবুব রিমনের রিপোর্ট। বট বাহিনী, মব বাহিনীর কথা শুনে আমারও কোনো যায় আসে না, বা ওরা কি ফেসবুকে লিখলো ওইটাও যায় আসে না। এগুলো আসলে ওই যে যাদের আসলে খেদে কাজ নাই, বট বাহিনী একজনের কাছে 10-12 হাজার আপনার ফেসবুক ফেক আইডি থাকে, যারা ওইখান থেকে লেখে। আক্ষেপের সুরে বুকে জমে থাকা ক্ষোভ, শব্দগুলো কঠিন এবং ভারী। অনলাইন পেজ আছে। ঘরোয়া ক্রিকেটে 22 বছরের সমৃদ্ধ ক্যারিয়ার। গেল বছরই গুড বাই বলেছিলেন 22 গজকে। বন্ধু তামিম চেয়ারে বসার আগেই ছিলেন জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে। তবে শেষ পর্যন্ত সে আশা পূরণ না হলেও শামসুর রহমান শুভ যে বয়সভিত্তিক দলের নির্বাচক হচ্ছেন তা এক প্রকার অনুমেয়ই ছিল। চলতি সপ্তাহেই আসে আনুষ্ঠানিক ঘোষণা, 1 বছরের চুক্তিতে ইয়াং টাইগারদের নির্বাচক হয়েছেন তিনি। অবশ্য তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব নানা নেতিবাচক মন্তব্যে। এতে ঠিক কতটা বিচলিত ঘরোয়া ক্রিকেটে 15,000-এর বেশি রান করা এই ক্রিকেটার? সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসলে আপনি পড়ে থাকলে তো আর আপনার জীবন চলবে না, বা আপনি সামনের দিকে যেতে পারবেন না। ভালো কাজ করলে আপনার ভালো কথাও শুনতে হবে, খারাপ কাজ করলে সমালোচনা শুনতে হবে, এটাই স্বাভাবিক, এটাই প্রফেশন। ক্যারিয়ারের শুরু থেকে তামিমের সঙ্গে সখ্যতা শুভর। বন্ধু এখন বিসিবি বস, তা কি একটু হলেও চাপে ফেলবে তাকে? যোগ্যতা আছে বলেই আমাকে দিয়েছে, তো যোগ্যতা না থাকলে তো অবশ্যই দিত না। তো সেই হিসাবে বলবো যে বন্ধুর জায়গাতে আজকে যদি ও বন্ধু হিসাবে যদি জিনিসটা চিন্তা করতো তাহলে তো আরও অনেক বড় কিছুই দিত, তা তো দেয়নি। হ্যাঁ, তো সেই হিসাবটাও আপনাকে বুঝতে হবে যে আমাকে কোন জায়গায় কাজ করলে ভালো হবে সেটাও খুব ভালো করেই জানে। সে কারণেই আমাকে এজ লেভেলে ও একটা অপরচুনিটি দিয়েছে। তো এতে আমি মনে করি যে এতে আসলে বন্ধুত্ব আছে বলেই যে হয়েছে জিনিসটাও এমন না, যোগ্যতা আছে বলেই সে আমাকে দিয়েছে। পদটা নির্বাচক হলেও 3 ফরম্যাটে জাতীয় দলে খেলা শুভ এই লেভেলের ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করতে চান নিজের অভিজ্ঞতা। পাওয়ার হিটিং নয়, বরং গুরুত্ব দিচ্ছেন যুবাদের বেসিকে। এজ লেভেল নিয়ে কাজ করা, এখান থেকে যত ভালো পোটেনশিয়াল প্লেয়ার আমি সামনের দিকে ন্যাশনাল টিমের জন্য আমি প্রোভাইড করতে পারবো, সেই দিকে আমার মনোযোগ থাকবে। যেহেতু এরা ছোট ছেলে, অল্প বয়সে ক্রিকেট খেলছে, তো এদের বেসিক্যালি সত্যি কথা কি পাওয়ার হিটিংয়ের থেকে এদের মেন্টালিটি, এদের অ্যাপ্রোচ, এদের মাঠে থাকার অ্যাবিলিটি, এদের গেম সেন্স, এটাই খুবই ইম্পর্টেন্ট। সঙ্গে একটা অনুরোধও আছে শামসুর রহমান শুভর, অযথাই সমালোচনা আর নয়। সুসময় দুঃসময় দুই সময়ই পাশে চাইলেন সমর্থকদের।
মাহবুব রিমন, স্টার প্লে। দর্শক, বিসিবিতে প্রথমে পাকিস্তানের এবং তারপরে বাংলাদেশের প্রেস কনফারেন্স হয়েছেন এবং এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। আমরা সরাসরি চলে যেতে চাই তার কাছে। মামুন, পাকিস্তান এবং বাংলাদেশ দুই দলের প্রেস কনফারেন্স হয়েছে এবং পাকিস্তান অনুশীলন করেছে সকালে, বাংলাদেশ বিকেলে অনুশীলন করবে। আসলে কেমন দেখছেন পাকিস্তানের স্কোয়াড এবং প্র্যাকটিসে আলাদা কোনো কিছু নজরে এসেছে কিনা আপনার জানাবেন? ডায়না, বাংলাদেশে পাকিস্তান আসার পর থেকে তাদেরকে খুব বেশি সিরিয়াস দেখেছি আমরা। প্রথম দিনও দেখেছি তাদের যে সময় অনুশীলন ছিল তার অনেক আগে তারা মাঠে চলে এসেছিল এবং তারা লম্বা সময় ধরে অনুশীলন করেছে। এবং আজকেও আমরা দেখেছি পাকিস্তান দল তাদের অনুশীলনে বেশ ভালো সিরিয়াস ছিল। এবং প্রেস কনফারেন্সে শাহিন আফ্রিদি এসেছিলেন, তিনি বাংলাদেশের নাহিদ রানাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে নাহিদ রানা আশা করবেন তিনি যে বাংলাদেশের নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারবে না। উল্টো দিকে ফিল সিমন্স, বাংলাদেশ দলের হেড কোচ, তিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি জানিয়েছিলেন যে নাহিদ রানা, আমরা একটু অনুশীলনটা দেখাতে চাই, বাংলাদেশ দল এই মুহূর্তে অনুশীলন করছে বা নেমেছে, আমরা সেটা একটু দেখাতে চাইবো দর্শকদেরকে। সেই সাথে ফিল সিমন্সের কথা বলছিলাম। ফিল সিমন্স তিনি অনুশীলন প্রেস কনফারেন্সে এসে জানিয়েছেন যে নাহিদ রানা আসলে স্পেশাল, তাকে আলাদা করে যত্ন নিতে হবে এবং তিনি এই টেস্টে ভালো করবেন। সাম্প্রতিক যে পারফরমেন্স আছে সেই বিচারেও নাহিদ রানাকে তিনি খুব ভালো এগিয়ে রাখবেন। এবং শাহিন আফ্রিদির একটা কথা খুব আশা করি নজর কেড়েছে সবার, যে শাহিন আফ্রিদি যেটা বারবার বলছিলেন যে নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে আশা করেন যে তিনি নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে ভালো করবেন না। তো নাহিদ রানা যদি জ্বলে ওঠেন, নিজের যে গতি আছে সেই স্কিল আছে সেটা দিয়ে যদি জ্বলে উঠতে পারেন, তাহলে হয়তো বা পাকিস্তানের জন্য এই টেস্টটা কঠিন হবে। একটু উইকেট নিয়ে বলতে চাই, উইকেটটা স্পোর্টিং উইকেট হওয়ার ধারণা আমরা এখন পর্যন্ত পেয়েছি। পেসাররা বেশ ভালো সহযোগিতা পাবেন। স্পিনারদের জন্য একটু টাফ হবে মিরপুরের এবারের উইকেটে ঘাস আছে, তবে স্পিনারদেরকে একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। আরেকটা আপডেট একটু জানিয়ে রাখতে চাই, হামজা চৌধুরী তিনি আজকে মিরপুরে আসার কথা রয়েছেন। বাংলাদেশ ফুটবল দলের সাথে তার একটা সেশন রয়েছে, হয়তো আমরা তাকে মাঠে ফুটবল খেলতে দেখতে পারি, যদিও একটা বিজ্ঞাপনের কাজে তার এখানে আসার কথা রয়েছে। ডায়না। মামুন, ধন্যবাদ আপনাকে। হোম অফ ক্রিকেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রশিদ। টাইগাররা যেখানে 7 নম্বর পজিশনের অভাবে ভুগছে, সেই পজিশনে ডিপিএলে ভালো করছেন সাব্বির রহমান, হয়ে উঠছেন অধিনায়কের আস্থার নাম। তবে কেন নির্বাচকদের চোখে পড়ছেন না সাব্বির? বিস্তারিত কেএম সনের রিপোর্টে। মানে টিমটা হয় ওই সময় আমি খুব করে চাইতেছিলাম যে আমার টিমে থাকুক। তো ও যে টাইপের প্লেয়ার, আমার কাছে মনে হয় 2-3টা ম্যাচ আমাকে জিতাই দিতে পারে। আর সাব্বির রহমানের কাছে সৈকতের এই চাওয়াটা একদিনে জন্মায়নি। দীর্ঘদিনের পথ চলায় খুব কাছ থেকে দেখেছেন এই হার্ড হিটারকে, জানেন তার ব্যাটিং অ্যাবিলিটি সম্পর্কে। অধিনায়কের আস্থার প্রতিদান প্রথম ম্যাচে দিয়েছেন সাব্বির। ঢাকা লেপার্সের বিপক্ষে সে ম্যাচে আবাহনী হারলেও 7 নম্বর পজিশনে নেমে 29 বলে 55 রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ড্যাশিং ব্যাটার। 7 নম্বর পজিশন, এই কথাটা বেশ শোনা শোনা লাগার কথা টাইগার ভক্তদের। হ্যাঁ, এই পজিশনের ব্যাটারের অভাবেই কত শত ম্যাচ হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হারার পর সেই আক্ষেপই ঝেড়েছিলেন লিটন। সাংবাদিকদের কাছেই প্রশ্ন ছুড়েছিলেন, কেউ কি আছে নাম্বার 7-এ খেলার মতো? রিশাদ, শেখ মেহেদি, নাসুম, এরা তো অ্যাজ এ স্পিনার হিসেবে খেলে। ওয়ার্ল্ড ওয়াইড যারা স্পিনার হিসেবে খেলে, সাথে ব্যাটিং করে, সব টিমেরই পারে। আর না হয় আপনাকে চায়নাম্যান হতে হবে, যেটা মিরাকেল কিছু যেমন থাকে, অনেক টিমে প্লেয়ার থাকে না শুধু বোলিং হিসাবেই খেলে। বাট শেখ মেহেদি তো ব্যাটিং পারে, বাট ওই পারফরমেন্সটা আমরা দরকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেম গোস টু নাসুম অ্যান্ড রিশাদ। আপনি যদি নাম্বার 7 একটা ব্যাটসম্যান খেলান, তাহলে আপনার 4 ওভার পূরণ করতে পারবো না। তো খেলাই তো 11 জনের, এর ভিতর 5 জন বোলিং করবে 20 ওভারে, কোটা একজন তো 5 ওভার করতে পারবে না টি-20-তে। তো 5 জন বোলারকে তো আমার খেলাতেই হবে। যদি বাংলাদেশে এরকম কোনো প্লেয়ার থাকে আপনার চোখে যে দিতে পারবে 7-এ বোলিং 4 ওভার ব্যাটিং করতে পারবে, তাহলে বললেন, আমরা খুঁজে দেখব। উত্তরটা হয়তো লিটনের চোখের সামনেই। ব্যাটিংয়ের সঙ্গে লেগ ব্রেকটাও বেশ ভালো করেন সাব্বির। নির্বাচকদের চোখ এখনও এই ডানহাতি ব্যাটারের ওপর না পড়লেও জাতীয় দলে ফেরার আশা রাখছেন সাব্বির রহমান। আল্লাহ যদি চায় এবং আমি যদি কষ্ট করতে থাকি, আমি রিটায়ারমেন্ট হওয়া না পর্যন্ত কিন্তু আমার চান্স থাকবে সবসময়। তো চেষ্টা করবো আমি রিটায়ারমেন্ট হওয়ার আগে বা কিছু একটা ভালো কিছু করে তাদের চোখে আসার জন্য। হোপফুলি এই বিপিএলটা হোক না কেন, আমার ডিপিএলটা হোক না কেন, তো চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। কেএম সনি, স্টার প্লে। খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।